নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড তো গরম পড়েছে, আর গরমে তো সবারই নাজেহাল অবস্থা। কিন্তু আপনাদের কাছে আমার একটা ছোট্ট অভিযোগ আছে। সেভাবে আমি আপনাদের সাড়া পাচ্ছি না। আর আপনারা তো জানেন যে আপনারা সাড়া দেন, ওটাই কিন্তু আমার অক্সিজেন। কি ব্যাপার বুঝতে পারছি না। আমার এই চ্যানেলের শুরুতে অনেক আমার ভাইরা বোনেরা সব ছিল। এখন নতুন নতুন লোকেরা যে আসছে, তারা কমেন্ট করছে তা বলছি না। পুরনো অনেকেই আছেন যাদের প্রতি মুহূর্তে আমি ভাবি যে অমুক দিদি তো কিছু লিখলেন না, অমুক ভাই বা অমুক দাদাভাই তো কিছু লিখলেন না, আমার এগুলো মাথায় থাকে। কিন্তু সেই সব মানুষগুলো কোথায় গেলেন? তারা কি আমায় আর শোনেন না? অন্তত রোজ দিন রিপ্লাই করা বা কমেন্ট করা সম্ভব হয় না, কিন্তু মাঝে মধ্যে একটুখানি হাই হ্যালো করলে বুঝতে পারি যে তারা অন্তত আমার সাথে রয়েছেন। কারণ সেই শুরুর দিন থেকে তারা রয়েছেন। আর যেমন যেমন পরপর পরপর সবাই যোগ দিয়েছেন, সেগুলো তো মাথায় আছে, কাজেই তাদেরকে না খুঁজে বেড়াই। তো যাই হোক, অবশ্যই ভালো লাগুক মন্দ লাগুক, সবসময় ভালো কমেন্ট করতে হবে এমন কিছু নয়। যদি অনেকেই তো লেখেন যে এবারের ঘটনাটা ঠিক ভালো লাগেনি, হতেই পারে। হ্যাঁ, অন্তত সেইভাবেও একটু কমেন্ট করবেন বা পাশে থাকবেন। তো যাই হোক, চলুন। গেল দিনের ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, অনেকের কমেন্ট পেয়েছি। আজকে যে ঘটনাটা বলতে চলেছি, আর আপনাদের প্রত্যেকের পরিচিত গোপাল পাল, আমার বাঁকুড়ার সেই ভাই, তার ঘটনা আজকে একটা শেয়ার করতে চলেছি। একটা মানুষের ঘটনা দেওয়ার একটা লিমিট থাকে, তো লিমিটেশন থাকে। তা আগে গোপাল যত যত চটপট চটপট ঘটনা দিত, এখন আর সেটা পারছে না মানে ও তো বানিয়ে কিছু বলে না, ও কারোর থেকে শোনে সেইগুলো, এবং সবসময় বলে যে দিদি আপনি আমার গ্রামে আসলে অমুকের সাথে আপনার পরিচয় করিয়ে দেবো, তমুকের সাথে পরিচয় করিয়ে দেবো। কাজেই যারা একদম সত্যি ঘটনা বলেন তাদের স্টকে প্রচুর ঘটনা থাকে তা তো নয়, ফলে ওর স্টকও আস্তে আস্তে ফুরিয়ে আসছে। যাই হোক, আমার কাছে যে কটা ছিল আমি পরপর শেয়ার করব, মানে কিছুটা গ্যাপে গ্যাপে। মাঝে তো অন্যদের ঘটনা বলছি, সেগুলোও আপনাদের ভালো লাগছে। তা গোপালের আজকের যে ঘটনাটা বলতে চলেছি, গোপালদের যে গ্রামের নাম আপনারা অনেকেই জানেন, আমি অনেক ভিডিওতে ওদের গ্রামের নাম করেছি, পখন্না। তাই সেই পখন্না গ্রামে একটি সাব হসপিটাল ছিল। হ্যাঁ, তা সেই হসপিটালে এখন বর্তমান দিনে আর ডেলিভারি হয় না, কিন্তু আগে কিন্তু ওই হসপিটালে ডেলিভারি হতো। তা গোপাল যেটা জানিয়েছে যে দিদি আমারও কিন্তু ওই হসপিটালেই আমি কিন্তু জন্মেছি। আর এখন তো হচ্ছে গোপালদের পখন্না থেকে 8 কিলোমিটার দূরে বড়জোড়ায় সুপার স্পেশালিটি হসপিটাল। তা আর বাঁকুড়াতেও মনে হয় ওটা সুপার স্পেশালিটি কিনা আমি বলতে পারবো না, কিন্তু বাঁকুড়া হসপিটাল আছে আর বড়জোড়াতে হসপিটাল আছে। তা এখন মানুষের দরকার পড়লে সেখানে চলে যায়, বিশেষ করে এই ধরনের যে ডেলিভারি ব্যাপারগুলো, সেগুলো বোধহয় এখন আর ওখানে হয় না, বা ওটা আদৌ এখন চালু আছে কিনা আমিও সঠিক জানি না। তা যে অনেক দিন আগের ঘটনাটা তখন হচ্ছে গোপালের বয়স, ও বলেছে যেটা 15-16 বছর। তো ওই হসপিটালের একজন কম্পাউন্ডার ছিলেন। আর তখন গোপাল যেহেতু ওখানে জন্মেছে এবং অনেকেরই ওখানে ডেলিভারি হতো, বেবি হতো। আর তখনকার দিনে কি মানুষের মধ্যে একটা যারা প্রেগনেন্ট মহিলা থাকতেন তাদের মধ্যেও কিন্তু একটা না ক্ষমতা থাকতো। তার একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের, একটু প্রসঙ্গ থেকে সরে আসছি। আমি একটা সময় ইসল্যান্ডে, ইছাপুর ইসল্যান্ড কোয়ার্টারে থাকতাম। তা সেই যে কোয়ার্টারে আমি থাকতাম, সেই কোয়ার্টারে আমার আগে এক ভদ্রমহিলার ঘটনা শুনে মানে আমি শিহরিত হয়েছিলাম। তা ওই কোয়ার্টারে একজন ভদ্রমহিলা থাকতেন, উনি আর কি, ওনারা ছিলেন আপনার বিহারি সম্প্রদায়ের মানুষজন আর কি। তো যাই হোক,
বলছে যখন উনি প্রেগনেন্ট হন এবং যখন এখন তখন অবস্থা হয়, তখন পুরো রান্না বান্না করে হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিলেন এবং আশেপাশে যে কোয়ার্টারগুলো টানা রেলগাড়ির মতো পুরো ইয়ে ছিল কোয়ার্টারগুলো পরপর, আশেপাশের যে কোয়ার্টারগুলো তাদের মহিলা টহিলারা সবাই এসে লক্ষ্য রাখছে যে ভদ্রমহিলা এখন তখন অবস্থা, বলছে পেটে ব্যথা হচ্ছে এই সেই। তা বলছে ঘরে সব সাফ সুতরো করে নিল, হাজব্যান্ডকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিল। তারপরে আশেপাশের মহিলাদের বলল, তোমরা আমাকে দুটো দুটো 4টে ইঁট এনে দাও। ওই ইঁটের উপর বসে এবং তলায় একটা নরম কিছু পেতে উনি কিন্তু প্রসব করে নিলেন ঘরের মধ্যে। আর এই রকম একটা ঘটনা আমি আমার মার মুখ থেকে শুনেছিলাম, যে আমার মার যখন আমার মানে মার বাবা মানে আমার দাদু, উনি বড় ছেলে ছিলেন। আর তারপরের যখন ভাই হয়, ওনারা তো পাবনা জেলায় থাকতেন, তা পাবনায় সেবার নাকি মানে বীভৎস বন্যার মতো হয়েছে। তা মার যিনি ঠাকুমা তিনি তো প্রসব করবেন, তার সেই প্রসবের সেই ঘরটি একটু উঁচু করে মাটি থেকে অনেকটা উঁচুতে ওই ঘরটি তৈরি করা হয়েছে। তা যখন ওই প্রচণ্ড মানে হু করে গ্রামে জল ঢুকছে, চতুর্দিকে সাংঘাতিক অবস্থা, ওই সময় মার ঠাকুমার মনে হয়েছে যে আমার এবার প্রসব হবে। তখন ওই বড় ছেলেকে বলছে, তুই শিগগিরই আমাকে একটা নতুন ব্লেড এনে দে। আর তখনকার দিনে ব্লেডে সবাই দাড়ি টাড়ি কামাতো, হ্যাঁ ব্লেড থাকতো বাড়িতে। তখন আমার দাদু বলছে যে মা একটা ব্লেড দিলে, মানে সে তখন একদম ছোট্ট ছেলে, মানে 6-7 বছর কি 8 বছরের ছেলে, কিন্তু তখনকার দিনে শিশুরা অনেকটা অ্যাডভান্স হতো। সে বলছে তোর ভাই হবে। তখন বলছে মা একটা ব্লেড এনে দিলে আমার ভাই হয়ে যাবে। বলছে হ্যাঁ একটা ব্লেড এনে দে, আমি তোকে ভাই দেবো। তখন ওই আমার দাদু নাকি ছুটে গিয়ে কোথা থেকে একটা নতুন ব্লেড এনে দিল। ওই ব্লেডটি নিয়ে ঠাকুমা ওপরে চলে গেল এবং কিছুক্ষণ বাদে নাকি দাদু নিচ থেকে শুনতে পেল যে বাচ্চার কান্নার আওয়াজ। তার মানে তারা কতটা সাহসী ছিলেন এবং তারা এগুলোকে কোনো গুরুত্ব দিতেন না। আর এখন দেখুন নার্সিংহোমে ম্যাক্সিমাম সময় মায়েরা যাচ্ছেন, তাদের সিজার হচ্ছে, নর্মাল ডেলিভারি তো উঠেই গেছে। হ্যাঁ, আর আমরা যেহেতু আমাদের একটা ছেলে একটা মেয়ে, আমরা ভীষণ চিন্তায় ভাবনায় পেরেন্টসরা কাতর হয়ে পড়ি যে আমাদের বাড়ির যে মেয়েটি এরকম সন্তান হতে চলেছে সে যেন সুস্থভাবে আসে, বৌমার বাচ্চা হবে সুস্থভাবে আসে, এগুলো আমরা চিন্তা ভাবনা করি। যাই হোক, এত কথার অবতারণা করলাম এই কারণে যে এখন ওই হসপিটালটাতে আর ডেলিভারি কিছু হয় না। তা যাই হোক, ওই হসপিটালে তো শুরুতে বললাম যে একজন কম্পাউন্ডার ছিলেন। এবারে আর হসপিটাল লাগোয়া ওই 12-13টা মতো কোয়ার্টার ছিল। এবার কোয়ার্টারগুলো না বেশ ভালো কোয়ার্টার ছিল, মানে দুটো করে রুম ছিল। গোপাল যেরকম বলেছে, একটা ছোট্ট ডাইনিং মতো একটা ছোট্ট ছিল, তারপরে কিচেন ছিল, তারপরে আপনার টয়লেট ল্যাট্রিনের সমস্ত ব্যবস্থা ছিল, বাথরুম টাথরুম ছিল, সব ছিল। তো যাই হোক, আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কোয়ার্টারগুলো একটা বাউন্ডারি মতো পাঁচিল, 5-6 ফুটের একটা পাঁচিল মতো দিয়ে পুরো ঘেরা ছিল। ফলে কি হয়েছে, ওই ভেতরে মানে বাউন্ডারি যেহেতু করা, ভেতরেও একটা ওই উঠান মতো ধরতে গেলে একটা জায়গা ছিল। তা এই যে কম্পাউন্ডার বাবু যিনি ছিলেন, ওনার যিনি স্ত্রী ছিলেন, গোপাল বলেছে যে ওই বৌদি, গোপাল বৌদি বলে সম্বোধন করেছেন, বলে যে বৌদি অপূর্ব সুন্দরী দেখতে ছিলেন। হ্যাঁ, পরমা সুন্দরী ছিলেন, মিডিয়াম হাইট বা চেহারা ছিলেন এবং খুব সুন্দর ছিলেন। আর উনি ছিলেন কিন্তু কলকাতার মেয়ে। হ্যাঁ, কম্পাউন্ডার যে বিয়ে করেছিলেন উনি কলকাতার মেয়ে ছিলেন। আর কম্পাউন্ডার ছিলেন কিন্তু বিষ্ণুপুরে, বাঁকুড়ারই একটা জায়গা, আপনারা অনেকেই নাম পরিচিত বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরে ওই কম্পাউন্ডার বাবু ওনার বাড়ি ছিল। কিন্তু বলে না সব সুখ হয়েও সুখ হয় না, কম্পাউন্ডার কিন্তু নিজের মানে আপন মাসির মেয়েকে বিয়ে করেছিলেন। ভাবুন তখনকার দিনে। এবার এই যে বিয়ে করেছিলেন, ফলে এই দুই বাড়ি থেকে, কি ছেলের বাড়ি কি মেয়ের বাড়ি, কোনো বাড়ি থেকে কিন্তু
কেউ কিন্তু ওদের সাথে যোগাযোগ রাখতো না বা সম্পর্ক তুলে নিয়েছিল বলা চলে। এই যে বৌদি যার কথা গোপাল বলেছে, যে ওই কম্পাউন্ডার বাবুর স্ত্রী, উনি যে শুধু সুন্দরী ছিলেন তা নয়, উনি খুব আধুনিকা ছিলেন। মানে এত বছর আগের ঘটনা বলছি, যখন গোপালের 15-16 বছর মাত্র বয়স। গোপাল বলছে যে বৌদিকে দেখতাম আমরা ম্যাক্সি পরতে। হ্যাঁ, তা ম্যাক্সি পরতে মানে আমরা যেটাকে হয়তো এখন নাইটি বলি, সেই রকমই ম্যাক্সি পরতেন। তা বলছে যে ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। উনি যেহেতু বাচ্চা ছিল না, এবার গোপাল বলেছে বাচ্চা হয়নি না, ওনারা বাচ্চা নেননি, সেটা তো গোপালের পক্ষে জানা সম্ভব না, কিন্তু কোনো বাচ্চা ছিল না। তা ওই ভদ্রমহিলার যে গুণী ছিল, এই অর্থে বলছি, সবার সাথে মধুর ব্যবহার ছিল, খুব মানে সবাইকে খুব যার যেরকম সম্মান সেটা দিয়ে উনি সেইভাবে কথা বলতেন। এবং গোপালরা ছোট ছিল তো, স্কুল থেকে তখন এক রকম টিকা, যেটা বলে টিকা দেওয়া হতো। তো একটা কি বলেছে সেটা আমি বলছি না নামটা। তা ওই টিকা দেওয়া হতো, সেই টিকা যখন দেওয়া হতো, তো ওই টিকা দেওয়ার পর না যন্ত্রণা হতো, এরকম হতো। তো ওই বৌদি কিন্তু সাথে সাথে ওই ফ্রিজ থেকে বরফ বার করে দিয়ে বলতো কি যে তোরা লাগা, তোদের তাহলে ব্যথা কমবে, এরকম বলতেন। বা কোনো পুজো আচ্চা করলেন, ওই প্রসাদ নিয়ে ওই বাচ্চা কাচ্চা ছেলে ছোকরাদের খাওয়াতেন। কিন্তু দেখবেন এই রকম পাড়ায় যদি সুন্দরী বৌদি থাকে, তাহলে অনেক পাড়ার উঠতি যারা ছোকরা, তাদের কিন্তু নজরটা ওই বৌদির দিকে থাকে এবং তারা কিন্তু ছুক ছুক করে। এক্ষেত্রেও সেই হতো ব্যাপারটা, কিন্তু বৌদি ওসবে কোনো ভ্রুক্ষেপ করতেন না। এদেরকে দিয়ে এটা নিয়ে আয়, এই দোকান থেকে ওটা নিয়ে আয়, এরকম করাতেন। কিন্তু এই সব ব্যাপারে কিন্তু বৌদি ছিলেন না। কিন্তু এইবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, দুর্ঘটনা। কি হয়, এই যে ধরুন এনারা যে এরকম মাসির মেয়েকে, ওই কম্পাউন্ডার বাবু আপন মাসির মেয়েকে বিয়ে করেছিলেন, এইটা কিন্তু, বা এই যে আত্মীয় স্বজন যোগাযোগ রাখে না, পরের দিকে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে কোনো বাক বিতণ্ডা তৈরি হয়। হ্যাঁ, বাক বিতণ্ডা তৈরি হয় যে বৌদি বলেন হয়তো যে স্বামীকে যে তোমার কারণেও আমি তো ঘর ছেড়ে আসলাম, তা এখন কেউ যোগাযোগ না রাখলে কি করবো, এরকম একটা কিছু আন্দাজ করেছিল গ্রামবাসীরা। অথবা আরেকটা জিনিস যেটা হয়েছিল, শোনা যায় কানাঘুষো, যে ওই কম্পাউন্ডার বাবুর নাকি একটা অ্যাফেয়ার তৈরি হয়ে গিয়েছিল। হতেও পারে, নাও হতে পারে, এটা একটা সন্দেহর বশে মানুষ বলছে। তা একদিন বৌদি কি করেন, প্রথমে উনি একটা সালোয়ার কামিজ পরেন, তারপরে উনি একটা ওই ম্যাক্সি বলুন নাইটি বলুন ওই টাইপের কিছু পরেন, তার ওপরে উনি শাড়ি পরেন। প্রত্যেকটা জিনিস কিন্তু কেরোসিন তেলে চুবিয়ে নিয়ে পড়েন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার বয়সী যারা রয়েছেন, যারা আমায় শুনছেন, তখনকার দিনে কিন্তু সাদা কেরোসিন ছিল, এখন যেটা নীল হয়ে গেছে। আমরা দেখেছি সাদা রঙের পুরো জলের মতো কেরোসিন তেল। ওই কেরোসিনে সব চুবিয়ে চুবিয়ে পড়েন, এবং ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে যেগুলো জল ভরে রাখা যায়, যে পাত্রগুলোয়, যেমন ধরুন ওই ঘড়া, বালতি, কলসি, এই ধরনের জিনিসগুলো, বা বাটি, গ্লাস, এইগুলো যেগুলো জল ভরে রাখা যায়, সমস্ত জিনিসে কিন্তু উনি কেরোসিন তেল রেখে দেন। এবারে উনি নিজেকে আগুন লাগিয়ে নিয়ে, মানে হয়তো অনেক দিন ধরে কেরোসিন জমিয়েছেন বা কিছু, যখন মানে অগ্নি সংযোগ করেন, মানে নিজের শরীরে যখন আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দেওয়ার পর সবারই কিন্তু ইচ্ছা হয় যে বাঁচি আমি। উনি ছুটতে ছুটতে তখন যখন আর সহ্য হচ্ছে না, তখন উনি ওই বাউন্ডারিটার মধ্যে এসে পড়েন। এবার গ্রাম, বুঝতেই পারছেন, সবাই দেখছে যে ওই বাউন্ডারির ভেতরে গেট দিয়ে দেখা যাচ্ছে বৌদি ওরকম দাউ দাউ করে জ্বলছে। এবার সবাই বৌদিকে খুব কম বেশি ভালোবাসতো ওনার মধুর ব্যবহারের জন্য। সবাই তখন ওখানে ছুটে আসে এবং ওই বালতি, কলসি, ওই যা যা ভর্তি করে কেরোসিন তেল রেখেছিলেন, ওইগুলো জল মনে করে ওনার দিকে ছুটতে আরম্ভ করেন। ফলে বডি তো একদম দাউ দাউ করে জ্বলে যাওয়া যেটা হয়, সেটাই হয়েছে। তো যাই হোক, এবার একটা তো মুখে মুখে রটে যায় যে কম্পাউন্ডার বাবুর স্ত্রী, উনি গায়ে আগুন দিয়েছেন। এবারে তো যাই হোক,
যখন গোপালও গেছে, সবাই গ্রাম শুদ্ধ দৌড়েছে সেদিকে, গোপালও দৌড়েছে। এবারে সেখানে গিয়ে দেখছে যে কম্পাউন্ডার বাবুর স্ত্রীকে ওই যে বাউন্ডারিটা তার একপাশে চাদর ঢাকা দিয়ে রাখা আছে, এবং একটা মাংস বা চামড়া পচা যে একটা স্মেল সেটা তো বেরোচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তখন আগুন তো নিভে গেছে। আর একজন কেউ চাদরটা তুলে মাঝে মধ্যেই সেন্ট স্প্রে করছে, হ্যাঁ, সেন্ট দিচ্ছে গায়ে। তা গোপাল বলছে যখন ওই চাদরটা তুললো তখন মানে যেটা গোপাল দেখতে পেয়েছে, বলছে মাথায় যে বৌদির অত সুন্দর কোকড়ানো ঘন চুল ছিল সেগুলো সব টুকরো টুকরো হয়ে তো পুরো একদম চুরমার হয়ে গেছে একদম। আর পুরো মাথা থেকে মোটামুটি ওই নাভি পর্যন্ত বৌদির পুরো না সেদ্ধ হয়ে গেছে। বলছে ফেটে ফেটে রস বেরোচ্ছে সাদা সাদা। আর আঙুলগুলো বলছে কি সুন্দর দেখতে ছিল বৌদির হাতের আঙুলগুলো, সেই আঙুলগুলো পুরো কুঁকড়ে ছোট ছোট কালো কালো কুচকুচে, পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গেছে। বলছে কিন্তু দিদি অদ্ভুত ব্যাপার, মানে নিম্নাঙ্গ, বডির নিম্নাঙ্গ কিন্তু একটা লোম অবধি আগুনে পড়েনি, একদম কিন্তু যেমন ছিল মানে একদম সেই রকমই আছে, যা আগুন লেগেছে ওপর পোর্শনেই লেগেছিল। তো যাই হোক, এরপরে কিন্তু মানে একটা অদ্ভুত উপায় বলতে পারেন, বডি কিন্তু জ্বালানো হয়ে যায়, মানে দাহ হয়ে যায়। এবার এক্ষেত্রে তো একটা প্রশ্ন আসে যে তাতে কি কম্পাউন্ডার বাবুর চাকরি চলে যায়? না, কম্পাউন্ডার বাবুরও চাকরি যায় না, উনি চাকরি করতে থাকেন, এবং ডাক্তারি বলুন পুলিশি ঝামেলাই বলুন, একটা অদ্ভুত উপায় সবই স্তব্ধ হয়ে যায় এবং বৌদির বডি কিন্তু জ্বালানো হয়ে যায়। ভালো কথা, কম্পাউন্ডার বাবু ওইখানেই থাকবেন, ওই কোয়ার্টারেই থাকবেন। তা প্রথম রাত্রিটা উনি ওখানে থাকেন, কিন্তু পরদিন কিন্তু একদম তাড়াতাড়ি করে পরদিনই কোয়ার্টার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবারে হসপিটাল লাগোয়া কিন্তু একদমই কোয়ার্টারগুলো ছিল। তা ওই হসপিটালের যে মেন বড় গেটটা, তার থেকে কিছুটা এগিয়ে আসলে একটা ছোট গেট, তার পাশেই কিন্তু কোয়ার্টারগুলো ছিল। এবারে ওই ছোট গেটের কাছে কিন্তু বেশ কিছু ছেলেদের আড্ডা ছিল, ওরা ওই হসপিটালে ওই গেটটার কাছে আড্ডা মারতো। এবারে আস্তে আস্তে কিন্তু ওই আড্ডা উঠে গেল। এবার সবাই জিজ্ঞাসা করছে কি রে তোরা এখানে আর আড্ডা মারিস না? তখন বলছে যে না, ওখানে আর ভাল লাগে না, বৌদি যে মর্মান্তিকভাবে বৌদি মারা গেল, ওখানে আর আড্ডা মারা হয় না। তা যাই হোক, ওখান থেকে তো আড্ডা উঠে গেল পুরো। এবং অনেকে নাকি টুকটাক টুকটাক কিছু দেখছে বা দেখেছে, কেমন একটা লাগে, এরকম কিন্তু একটা কথোপকথন সবার মধ্যে মানে শুরু হলো। এবারে তখন হসপিটাল থেকে ওই যে কোয়ার্টারটা, যেহেতু কম্পাউন্ডার আর ওই কোয়ার্টারে থাকলো না, অন্য কোয়ার্টারে চলে গেল, তখন রাতারাতি কিন্তু মানে কোয়ার্টারটা লক করে দেওয়া হলো। এবারে তখন তো হসপিটালটা পুরো মানে ভালোভাবে চলতো, হসপিটালে হয়তো কারো ডেলিভারি হয়েছে, কারো হয়তো স্যালাইন চলছে, কিছু শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে, তাদের মধ্যে অনেকে কিন্তু ওই রকম ওখানে রাত্রিবেলা হয়তো ওদিকটায় গেছে, গিয়ে দেখতে পেত যে একটা পোড়া পুরো কুচকুচে কালো পুড়ে গেছে একটা মহিলাকেও দাঁড়িয়ে আছে। তাই আর ওই কারণেই কিন্তু তখন কি করা হলো যে ওই ছোটো গেটটায় আবার তালা মেরে দেওয়া হলো, হসপিটাল থেকে ছোটো গেটটায় তালা মেরে দিল। ছোটো গেট দিয়ে কেউ না বেরোলে ওই কোয়ার্টারের ওদিকে যেতে পারবে না। এবারে ওই হসপিটালের 4th ক্লাস স্টাফ ছিল হচ্ছে বাউরিদের, মানে একজন ছিল দুলালদা। তা গোপাল ওনাকে দুলালদা বলেছে, আমিও বললাম তাই, বাউরিদের, বাউরি সম্প্রদায়ের আর কি। তা ওই দুলালদা উনি ওখানে না ওই রাত্রিবেলা ওনাকে থাকতে হতো। কেউ হয়তো খুব অ্যাক্সিডেন্ট করে এসছে, তার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ওই রক্ত টক্ত পড়ে গেছে, সেই ফ্লোর টোর সমস্ত কিছু পরিষ্কার করা, যেটা 4th ক্লাস স্টাফেদের কাজ থাকে। তারপর ওই রক্তাক্ত তুলো, হ্যাঁ, স্যালাইনের বোতল, এই সমস্ত ইঞ্জেকশান এগুলো নিয়ে ফেলতে যাওয়া, এই কাজগুলো করতে হতো। তা উনি ওই রাত্রিবেলা ওই দিকটায় মানে ওই কোয়ার্টারের পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে উনি ফেলতে যেতেন। আর মানে পুকুরের পাশে জমা করা হতো, ডাই করা হতো, এবং একটা সময় ওখানে গিয়ে পুড়িয়ে দেওয়া হতো।
তা ওই রকম যাতায়াতের পথে উনি কিন্তু প্রায় বুঝতে পারতেন যে ভেতরে কেউ যেন রয়েছে। ওই কোয়ার্টারটার সামনে দিয়ে যেতে ওনার গা ছমছম করতো যে ভেতরে কেউ যেন রয়েছে, কেউ যেন বেরিয়ে এসে কিছু বলতে চাইছে, ডাকছে, দরজা পিটছে, হ্যাঁ, ভেতরে যেন আলো জ্বলছে, এরকম কিছু ফিলিংস ওনার হতো। তা উনি একদিন সাহস করে পুরো হসপিটালকে একদম বলেই দিল যে আমাকে ওখানে যদি ফেলাতে যেতে হয় তাহলে সকালে আমি যাব, আর যদি রাত্রে আমায় পাঠাতে হয় তাহলে কিন্তু আমি অন্য জায়গায় পোস্টিং নিয়ে আমি কিন্তু চলে যাব। এবার বহু বছর পরে ফিরে আসছি, বহু বছর বাদে কথা। তখন কিন্তু ওই ছোটো গেটটা খুলে দিয়ে দেওয়া হয়েছে, হসপিটাল থেকে খুলে দিয়েছে। কারণ কি, ওই একটা দেখবেন খুব ভয় পেলেও একটা সময় সেই ভয়ের কিন্তু রেশটা কেটে যায়। তো যাই হোক, খুলে দেওয়া হয়েছে। তা একদিন গোপাল তো তখন দুর্গাপুরে চাকরি করতো, এই কাজ করতো, এই সোনার দোকানে ইয়েতে কাজ করতো। তা ও তখন ওদের আড্ডাটা তখন ওই বাস স্ট্যান্ড লাগোয়া অঞ্চলে হয়েছিল। তা একদিন রাত্রিবেলা ওই বাস স্ট্যান্ড থেকে ফিরছে, তা এই রাস্তাটা দিয়ে ও চলে আসছে, বাড়ি আসবে আর কি। তা আসছে, ওই রাস্তাটা দিয়ে আসছে। এবার তখন গোপালদের পাড়াতে একটা পাগলির উদয় হয়েছিল। তা সেই পাগলি হচ্ছে, তাকে সেই পাগলি নাকি নাইটি পরতে অসম্ভব ভালোবাসতো, তাকে সবাই নাইটি খেপি বলে ডাকতো। এবার সে সারাদিন এখানে বসতো, ওখানে খেত, পাগল যেমন হয়, এদিক যায় কখনো ওদিক যায় কখনো, এরম করতো, আর হসপিটালে গিয়ে গিয়ে থাকতো। তা একদিন ওই গোপাল ওই রাত্রিবেলা ওই ফিরছে, ফিরতে ফিরতে বৌদির ওই কোয়ার্টারের সামনে দিয়ে যখন আসছে, তখন হঠাৎ করে ওর চোখে পড়ে যে কেউ একজন নাইটি পরে পুরো, মানে কি বলবো, দেয়াল, মানে ওই কোয়ার্টারের যে আর কি দেয়ালটা, সেই মানে ভেতরটা দেখতে পাচ্ছে গোপাল, দেয়ালটা বেয়ে নিচে দাওয়াতে নামলো। ভাবতে পারছেন? এই যদি দেয়াল হয়, এই দেয়াল থেকে কেউ নেমে নিচে বারান্দায় দাওয়াতে নামলো, এবং তারপরে হামাগুড়ি দিয়ে দিয়ে দাওয়াতে হাঁটছে। কুচকুচে কালো দেখতে, একরকম কিরকম একটা লাগছে দেখে। এইবার তো গোপাল ভেবেছে যে ব্যাস, এ তো বৌদিকেই আমি দেখছি, তো বৌদি। এইবারে গোপাল একটা ইট তুলেছে, ইট তুলে নিয়ে মারবেই, হ্যাঁ, এম করে ফেলেছে পুরো। এবারে ইটটা যেই ছুঁড়বে, পেছন থেকে কেউ একটা এসে কাঁধে হাত দিয়ে বলছে, এই মারিস না, মারিস না। ও তখন অবাক হয়ে দেখে যে পাশের পাড়ার হিরুদা, হিরুদা বলে একজন দাদা ওদের, সে বলছে মারিস না। তখন বলছে মারবো না, ওই দেখো বৌদি, ওটা বলছে বৌদি নয় বলে হিরুদা টর্চ মেরে দেখিয়েছে। দেখানোতে গোপাল দেখছে যে হায় হায়, যদি আমি ইটটা মেরে দিতাম, ও তো নাইটি খেপি। বলছে দেখ, একটা পাগলের ইয়ে ক্ষতি হয়ে যেত। বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো। বলছে যে আরে এখান দিয়ে আসছিস কেন, এখান দিয়ে আসবি না। তখন বলছে যে চল চল চল। এবারে গোপাল অতটা খেয়াল করেনি, হিরুদা কিন্তু ধরতে গেলে ওকে ঠেলে 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 নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাড়ি চল বাড়ি চল, এরম করছে। এবারে গোপাল তখন মানে পরে ওটা বুঝতে পেরেছে যে হিরুদা ওকে আগে পাঠিয়ে হিরুদা কিন্তু নিজে পেছন পেছন আসছে। এইবারে তো যাই হোক ফিরেছে, ফেরার পর বলছে আরে শোন না, তুই এ পথ দিয়ে আসলি কেন? আমরা তো এ পথ দিয়ে কেউ বন্ধু বান্ধবরা আর আসি না, অনেক বন্ধু বান্ধব ভয় খেয়েছে, হ্যাঁ, ক্ষতি হয়েছে, ওই জন্য এই পথটা আমরা ছেড়ে দিয়েছি, এই পথ দিয়ে আসি না। কিন্তু আজকে তোকে ওই পথ দিয়ে ঢুকতে দেখে আমি তোর পেছন পেছন আসলাম। এইবারে বলছে, গোপাল বলছে আচ্ছা হিরুদা, আমার তো তখন আমি খেয়াল করিনি, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে নাইটি খেপি, তুমি টর্চ মেরে দেখালে নাইটি খেপি, নাইটি খেপি একটা সোজা দেয়াল থেকে কি করে দাওয়াতে নামতে পারে। তখন হিরুদা বলেছে তুই যেটা ভেবেছিস সেইটাই হচ্ছে, কারণ নাইটি খেপি রাত্রিবেলা ওখানেই চলে যায় এবং বৌদি কিন্তু ওর ওপর ভর করে, তাই জন্য কিন্তু ও ওইভাবে দেয়াল বেয়ে নেমে ও দাওয়াতে ওইভাবে হামাগুড়ি মানে দেওয়ার মতো করে।
কিন্তু সকালবেলা যেই হবে তুই লক্ষ্য করবি ওই হসপিটালে এসে পড়ে থাকবে, এদিক যাবে ওদিক যাবে, খাওয়া দাওয়া করবে, যেমন পাগলদের ইয়ে হয়। কিন্তু তখন গোপাল বলে তাহলে ওর তো ক্ষতি হয়ে যাবে। তখন বলছে আর পাগলের আর কি ক্ষতি হবে, পাগলের ভয়ই বা কি, ক্ষতিই বা কি, ওকে ওই রাত্রিবেলা কিন্তু বৌদি ভর করে, তাই ওইভাবে খাঁড়া দেয়াল থেকে ওরমভাবে ও নামতে পারে। এবারে গোপাল তো আর ওদিকে দিয়ে ভুলেও যেত না, যাতায়াত করতো না। এবারে গোপাল বলছে যে আরও একটি ঘটনা, মানে ও বলল যেটা, যে ওদের পুরো ওই গ্রামটা পাহারা দেয় বাহাদুর বলে একজন আছে। এবারে ওই বাহাদুর যখন তো পুরো গ্রাম পাহারা দেয় এবং বলে যে দিদি গ্রামে এমন এমন জায়গা আছে যেখানে গ্রামবাসীরা যেতে ভয় পায়, কিন্তু বাহাদুরকে যেতেই হয় এবং বাহাদুর পাহারা দেয়। বাহাদুর যখন পাহারা দিতে পারে না, কোনো কোথাও গেছে, তখন তার জামাই দেয় বা ছেলে দেয়। এরা হচ্ছে নেপালের লোক, হ্যাঁ, আগে হিন্দি বলতো, বাংলা ভালো বুঝতো না, ইদানিং বাংলাও বুঝে গেছে, বোঝে আর কি। তা ওই বাহাদুর কোয়ার্টারটা পায় হচ্ছে, বাহাদুরকে একটা কোয়ার্টার দেওয়া হয়, সেই কোয়ার্টারটা হচ্ছে একদম বৌদির কোয়ার্টারের পাশের কোয়ার্টারটা। তো এবারে গোপাল তো বললাম দুর্গাপুরে তখন থাকতো, 1 মাস 2 মাস বাদে বাদে যখন আসতো তখন এসে বাহাদুরের হাতে কখনো 100 কখনো 200 এরকম টাকা দিত। তা একদিন ওই রাত্রিবেলা গোপাল খাওয়া দাওয়া করে বাইরে একটা চেয়ার নিয়ে বসে আছে, হঠাৎ করে বাহাদুর এলো। তা বাহাদুর আসার পর তখন বলছে যে কি খাওয়া দাওয়া হলো, গোপালকে জিজ্ঞেস করেছে। তখন গোপাল বলছে যে হ্যাঁ হলো, এই সবে এ কথা ও কথা বলতে বলতে গোপাল বাহাদুরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাহাদুর দাদা, তুমি এই যে ওখানে যে থাকো বৌদির একদম পাশের কোয়ার্টারটা, তুমি তো জানো ওখানে একটা ঘটনা ঘটেছে? বলে হ্যাঁ জানি। বলে তুমি যে এই যে পাশের কোয়ার্টারে থাকো তোমার ভয় লাগে না? তখন ও বাহাদুর বলছে যে আর ভয় লেগে কি হবে, ভয় তো আমি প্রতিদিন পাই, প্রতিদিন। আর কিন্তু আমার বউও বলে যে ইয়া পর ভূত হ্যায়, হ্যাঁ এখান থেকে চলে চলো। আর মেয়েটার বিয়ে দিয়েছি নেপালে, আর ছেলেটা তো ক্লাস 8-9-এ আমার পড়ে। তা রোজ রাত্রে যখন আমি বেরোই তখন বউ বলে কি যে তুমি পুরো দরজা লক করে দিয়ে বেরোবে। তা আমি বলি যে যদি তোমাদের কোনো দরকার পড়ে? বলে না, দরকার পড়লেও আমরা খুলবো না, পুরো দরজা তুমি লক করে বেরিয়ে যাও। কিন্তু দেখো আমি তো এখানে এসেছি পেটের জ্বালায়, হ্যাঁ, পেট হচ্ছে সব থেকে বড়, এটা তো আমরা প্রত্যেকেই জানি, সেই কারণেই আমার আশা। আর কাজ কোথায় পেতাম, এত ভালো একটা কোয়ার্টার পেয়েছি, হ্যাঁ, ফলে আমি তো ছেড়েও যেতে পারছি না। কিন্তু বউ আমার খুব ভয় পায় এবং রোজই বলে চলো। তা যাই হোক, এবারে রাত্রিবেলা প্রচণ্ড তাণ্ডব শুরু হয় ওই কোয়ার্টারটা, একদম তো পাশের কোয়ার্টার, ফলে এরা শুনতে পায় প্রচণ্ড তাণ্ডব শুরু হয় ওই কোয়ার্টার জুড়ে। কেউ যেন ছুটোছুটি করছে, হ্যাঁ, লাফালাফি করছে, এরকম বিভিন্নটা ওখানে শুরু হয় অ্যাক্টিভিটি। তো মানে বাহাদুরের স্ত্রী নাকি এমনও দেখেছে একটা ওই কোয়ার্টারের মধ্যে জ্বলন্ত মহিলা, দাউ দাউ করে গায়ে আগুন জ্বলছে, সে পুরো ওই ঘরময় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারপরে ওই জায়গাটা বাহাদুর বলে যে ঠান্ডা লাগে, মাঝে মধ্যে ঠান্ডা হয়ে যায়, এবং মানুষ পোড়া গন্ধ, যে মানে শ্মশানে যেরকম গন্ধ পাওয়া যায় সেরকম স্মেল ওঠে কখনো কখনো। বা কখনো কখনো মাঝরাত্রে বাহাদুর যে কোয়ার্টারে থাকে সেই কোয়ার্টারে দুমদাম দুমদাম করে দরজা ধাক্কানোর আওয়াজ হয়, খোলো 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 এরকম আওয়াজ হয়। তা এই রকম চলে, পুরো প্রচণ্ড ভয়ে থাকে ওর বউ বা ছেলে থাকে। এরপরে কি হয়, একদিন বাহাদুর বলছে জানো, একদিন আমি হসপিটাল থেকে রাত্রি 2টো হবে, তখন আমি ভাবলাম যাই, কোয়ার্টার তো কাছেই আছে, একটু চা খেয়ে আসি। তা আমি চা খেতে যাচ্ছি, হঠাৎ করে ওই কোয়ার্টারের মধ্যে দেখছি পুরো আলো জ্বলছে, দরজা হাট করে খোলা, আর বারান্দায় একজন কুচকুচে পোড়া মহিলা, মাথায় একটা চুল নেই, মাথাটা এরকমভাবে নিচু করে দাঁড়িয়ে আছে।
তো ওইটা দেখে আমি এত জোর ভয় পেয়ে গেছি, আমি ছুটে হসপিটালে গিয়ে পুরো একদম সে চোখে মুখে আমার অন্ধকার মতো অবস্থা। আমাকে তখন সিস্টাররা এসে তখন যাই হোক কোনোভাবে আর কি ইয়ে করে, টেক কেয়ার আমার করে। কিন্তু এই রকম আমার একবার হয়েছিল। তা এই রকম তো একটা ওদের ওই বৌদির ঘটনাটাকে কেন্দ্র করে এরকম একটা সবাই কম বেশি ভয় খাওয়া এই ব্যাপারগুলো হয়েছিল। এবারে বাহাদুর একটা ঘটনা বলল, যে ঘটনাটাও কিন্তু ভীষণ মারাত্মক। এবার তাহলে সেই ঘটনাটা বলছি, শুনুন। পুরো গ্রাম 11টা সাড়ে 11টার পর রাত্রে ওদিকে আর ওমুখ আর হয় না। তা একদিন বাহাদুর ওই রাত্রিবেলা, তখন লকডাউন চলছে, লকডাউনে তো পুলিশেই পাহারা দিচ্ছে পুরো গ্রামে এদিক সেদিক, তা ওর বেরোবার দরকার পড়ে না, ও কোয়ার্টারে রয়েছে। তা বাহাদুরের ওরকম বাথরুম পেয়েছে, তা বাথরুমে যাবে, হঠাৎ করে দেখছে একটা জ্বলন্ত শরীর, দাউ দাউ করে আগুন জ্বলছে। বলছে যে ওদের কোয়ার্টারটার দিক থেকে পুরো এসে আমার কোয়ার্টার দিক এইভাবে পুরো পাই 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 করে ছুটছে। আমার মনে হয় বাউন্ডারিটা বোধহয় একটা বাউন্ডারির মধ্যেই দুটো কোয়ার্টার ছিল, পুরো দুটো কোয়ার্টারকে রাউন্ড রাউন্ড করে ওই জ্বলন্ত একটা শরীর সেটা কিন্তু চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তা বাহাদুর বলল যে আমি এইটা দেখে আমার বউকে আর কিছু বললাম না, তাহলে বউ তো আর মানে একবার তো বউ দেখেইছে, বউ আর থাকবে না, এরকম ব্যাপার। আর বছর খানেক আগেকার একটা ঘটনা বলেছে, সেটা হচ্ছে যে ওই একটা ছেলেরা এখনকার মানে কিছু কিছু বকাটে ছেলে, এখন তখন বলে না, তারা তো জানেনি গাঁজা খায়, হ্যাঁ, তা গাঁজা খায়। এবারে তারা ওই 10টা সাড়ে 10টার সময় ওই কোয়ার্টারের মধ্যে, বৌদির কোয়ার্টারের মধ্যে ঢুকে ওরা গাঁজা খায়। এবার বাহাদুর কিন্তু ওদের বারবার করে নিষেধ করেছে যে তোমরা কিন্তু এখানে এই সমস্ত করো না, হ্যাঁ, শুনেছো তো এখানে কি করেছিল, বলে দূর ওসবে আমরা আর ভয় পাই, ওসবে ভয় টয় পাই না। এবার কি 20-22 বছরের ছেলে, আর টকবগে ফুটন্ত রক্ত, তারা আর ওইসবে কি ভয় পাবে, তারা ওইখানে ওই ঘরে ঢুকে ওরা কিন্তু কোয়ার্টারের মধ্যে গাঁজা খায়। এবারে কি একদিন রাত্রি 12টা সাড়ে 12টার নাগাদ বিকট চিৎকার, বাঁচাও বাঁচাও বাবা গো মা গো করে বিকট চিৎকার। এবারে তো বাহাদুর তো ছুটে গেছে, বা সবাই তো ছুটে গেছে। এবারে বাহাদুর যেটা জানিয়েছে, এরা কিন্তু ওই যে বললাম ওই 5 ফুট মতো হাইটের যে পাঁচিলটা, ওটাকে কোনোভাবে ডিঙিয়ে ওরা ঢুকে পড়তো, হ্যাঁ, ঢুকে। আর দরজা কিভাবে খুলতো ওরাই জানে, কারণ দরজা তো হসপিটাল থেকে লক করে দেওয়া হয়েছিল, পরের দিকে হয়তো তালা ভেঙে গেছিলো বা ওরা খুলতে পারতো, জানি না সেটা। ওই বাবা গো মা গো করে চিৎকার। এবারে ওই পাঁচিল ডিঙিয়ে কেউ কেউ পালাতে গিয়ে বিভৎসভাবে পড়েছে, হ্যাঁ, মানে সে তুলকালাম কাণ্ড বেঁধে গেছে এই 8-10টি ছেলের মধ্যে আর কি। তখন তো সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কি হয়েছে। এবারে ওরা এক মনে বসে ওরা গাঁজা খাচ্ছিল, আর গাঁজা খাচ্ছিল সেইটা হচ্ছে মানে একটা ঘরের মধ্যে খাচ্ছিল। হঠাৎ ওরা দেখছে বৌদি যে ঘরটায় গায়ে আগুন লাগিয়েছিল সেই ঘরের দরজায় ওই রকম জ্বলন্ত একজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে। এটা দেখে তো বিভৎস ভয় পায়, এবং গাঁজার সব নেশা তো মানে উড়ে যায়, এবং তারপরে ওরা তো ওইভাবে মানে পাঁচিল ডেঙাতে গিয়ে মুখ টুক থুবড়ে টুবড়ে ওরা পড়ে। তা আজকের ঘটনা এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর গোপালেরও তাতে খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে। বললাম তো আপনাদের কমেন্ট পেলে আরও সামনে এগিয়ে যাওয়ার মানে এনার্জি পাই। তবে একটা কথা বলি, স্টক কিন্তু আমার ভীষণ কমে গেছে, আপনাদেরকে বলছি ভীষণ স্টক কমে গেছে। জানি না কতদিন টানতে পারবো, কারণ পরপর প্রচুর ঘটনা আপনাদের শোনালাম, এবং যারা যারা শেয়ার করেছেন তাদের নাম নিয়ে নিয়ে শোনালাম। কাজেই আপনাদেরকে বলা যে সবাই তো দেখুন আমি যেভাবে ভিডিও করে পোস্ট করি, হ্যাঁ, সেইভাবে সবাই তো সেটা সব সময় পেরে ওঠেন না সময়ের অভাবে, বা সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। কিন্তু
এই যে আমরা যারা ভৌতিক এই গল্প ভালোবাসি, হ্যাঁ, এটাকে আমরা বিশ্বাস করি বা অবিশ্বাস করি, গল্পের ছলে নিই বা সত্যি ঘটনা ভেবে নিই, কিন্তু মোদ্দা কথা হচ্ছে কি আমরা দিনের শেষে বলতে তো পারি যে আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি। তা এবারে যারা এরম গল্প শুনতে ভালোবাসি তারা কিন্তু তাদের দেখবেন একটু চিন্তাভাবনা করে যে কারোর মুখ থেকে কখনো না কখনো কোনো না কোনো ঘটনা শুনেইছেন বটে। হ্যাঁ, তা সেরকম কোনো যদি সত্যি ঘটনা থাকে এবং সেটি যদি কোনো চ্যানেলে না বলা থাকে তাহলে আমার সাথে শেয়ার করলে আমি আপনাদের নাম টাম নিয়ে যেভাবে প্রত্যেকবার বলি সেইভাবে বলে দেব, কিন্তু আপনারা একটু এগিয়ে আসবেন, তাতে চ্যানেলটা আরেকটু দীর্ঘদিন ধরে চলবে, এটাই হচ্ছে কথা। আর কি বলবো, পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবার কাছে যে আমি আবদারটা প্রতিদিন করি, একটু যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরনো বন্ধুদের তো করাই আছে, নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকন অলে গিয়ে প্রেস করবেন, তাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে এটা বলার, যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে দয়া করে একটু ছড়িয়ে দেবেন, তাতে আমাদের পরিবারটা আরেকটু বড় হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলবো যে অনেকেই আসছেন যারা ভিডিওটা দেখছেন, দয়া করে অন্তত একটা লাইক করবেন, এটা করতে তো আর পয়সা লাগবে না, দয়া করে এইটুকু একটু করবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।